প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তাপগতিবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করছি। তো আমরা গত লাস্ট ক্লাসে তা এন্ট্রপি নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সাথে সাথে তাপ ইঞ্জিন সম্পর্কিত বিভিন্ন যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ছিল কার্নো ইঞ্জিন সম্পর্কিত সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম। তো লাস্টে আমরা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এন্ট্রপি কাকে বলে এবং এন্ট্রপি কি সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়, ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, এটা দিয়ে আমরা বের করি। এরপরে আমরা এন্ট্রপির বেশ কয়েকটা ধর্ম আমরা পড়েছিলাম। তো আকাশ কর্মকার বলো তো এন্ট্রপির কয়েকটা ধর্মের কথা একটু ব্যাখ্যা করো। তুমি আকাশ কর্মকার বলো, এন্ট্রপির ধর্মগুলো ব্যাখ্যা করো। স্যার, এনট্রপি হলো বিশৃঙ্খলতার পরিমাপ করার জন্য বোঝানো হয়ে থাকে স্যার। এই একটাই না আরো অনেকগুলো বলা স্যার হয়েছিল? স্যার কোন সিস্টেমে তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপ পরিবর্তনের হার দ্বারা এনট্রপির পরিবর্তন পরিমাপ করা হয় স্যার। এটা আর এরপরে আরো গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, বলো। স্যার, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না স্যার। না না, ওইটা তো এন্ট্রপির ধর্ম না, এন্ট্রপির ধর্ম হচ্ছে অন্য বিষয়। এন্ট্রপি একটা হচ্ছে যে কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাণ পরিমাপ করে, এটা একটা তথ্য। আর একটা তথ্য হচ্ছে যে কোনো সিস্টেম তাপ শোষণ করলে এন্ট্রপি বৃদ্ধি পায়, ধনাত্মক হয়। কোনো সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে সেক্ষেত্রে তাহলে এন্ট্রপি এনট্রপি হ্রাস পায়, ঋণাত্মক হয় স্যার। ঋণাত্মক হয়। এইগুলো হচ্ছে ধর্ম। আবার আর একটা ধর্ম বলা হয়েছিল যে কোনো একটা সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন যদি অনেকগুলো ধাপে সংঘটিত হয় তাহলে সেক্ষেত্রে টোটাল এন্ট্রপির পরিবর্তন বের করার জন্য সবগুলো কি করতে হয়, যোগ করতে হয়। অর্থাৎ এন্ট্রপির যোগাত্মক ধর্ম বিদ্যমান, ইট হ্যাজ অ্যাডিটিভ প্রপার্টি। ঠিক আছে, এইগুলো হচ্ছে ধর্ম, এইগুলোই মনে রাখতে হবে, এইগুলোই পরীক্ষায় আসে। আচ্ছা, এখন চলে এসো তারপরে যে টপিকটা আমরা পড়েছিলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। সেটা আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, ডিএস ইকুয়াল টু 0 থাকে, অর্থাৎ শূন্য থাকে। সেটা কেন থাকে সেটা ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে। এটা 2 মার্কের প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে। এরপরে তাপমাত্রার পরিবর্তন হলে এন্ট্রপির পরিবর্তন কিভাবে বের করতে হয় সেই সমীকরণ আমরা গত লাস্ট ক্লাসে ডেরিভেশন করে দেখিয়েছি। ডিএস দ্যাট ইজ ইকুয়াল টু এম এস লন টি টু ডিভাইডেড টি ওয়ান, যেখানে এম কে বলা হচ্ছে বস্তুর ভর, গ্যাস হলে সেই গ্যাসের ভর হবে বা তরল হলে সেই তরলের ভর হবে। আর এই এসটাকে বলা হচ্ছে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। ঠিক আছে, আর টি টুটা হচ্ছে শেষ তাপমাত্রা আর টি ওয়ানটা হচ্ছে ইনিশিয়াল তাপমাত্রা। তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে আমরা কখন এন্ট্রপির পরিবর্তন বের করি, যখন পদার্থের স্টেট চেঞ্জ হয় না কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়। যদি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে বাট পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এন্ট্রপির পরিবর্তনের জন্য, পরিবর্তন বের করার জন্য এই সমীকরণটা আমরা ইউজ করব। এটা যে অঙ্ক করবো আজকে আমরা। এরপরে যে টপিকটা আমরা পড়েছিলাম এন্ট্রপি, তাপমাত্রা পরিবর্তন না হলে এন্ট্রপির পরিবর্তন বের করার একটা ফর্মুলা আমরা বের করেছিলাম, দ্যাট ইজ তাপমাত্রা পরিবর্তন না হলে মানে কি, মানে হচ্ছে যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হলো, তাহলে এখানে কি বলা হচ্ছে বলো। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলে শুরুতে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়। তো সেক্ষেত্রে এখানে কি ঘটনা সংঘটিত হয়েছে বলো, জয়নাল বলো। এই বাক্য থেকে আমরা 2টা তথ্য দিতে পারি। জয়নাল, আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, জয়নাল ক্লাসে মনোযোগী না, ওকে ক্লাস থেকে বের করে দিয়ে এখন। এবারে মাহমুদুল বলো, মাহমুদুল বলো, আমি যে তথ্যটা বললাম সেখান থেকে কি কি আমরা বলতে পারি বলো। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আকাশ কর্মকার শুধু শুনতেছে তাই না, আর বাকিগুলো কি ঘুমাচ্ছে ক্লাসে? যাই হোক, তাহলে তোমাদের এত তথ্য দিয়ে পড়িয়ে লাভ হবে না, তাহলে শুনতে পারছি স্যার। তো যাই, তাহলে তোমার তাপমাত্রা পরিবর্তন না হলে এন্ট্রপির পরিবর্তন আমরা এটা দিয়ে বের করবো, ডিএস ইকুয়াল টু এমএল বাই টি। এখানে এল এর জায়গায় কখনো আমরা এলএফ লিখবো আবার কখনো এলভি লিখবো। এলএফ আমরা কখন লিখবো, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ যদি বলা থাকে। আর আরেকটা হচ্ছে তোমার বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, সেক্ষেত্রে এল এর জায়গায় কখনো আমরা এলএফ ইউজ করবো, কখনো এলভি ইউজ করবো। আচ্ছা, তা এবারে আমরা প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো
তো প্রত্যাগামী প্রক্রিয়ার একটা এক্সাম্পল হচ্ছে কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনই হচ্ছে এক ধরনের প্রত্যাগামী ইঞ্জিন। তাহলে সেই ইঞ্জিনের যে পি বনাম ভি যে লেখচিত্র আছে, সেই লেখচিত্রটা আমরা ড্রয়িং করে নিচ্ছি এখানে। এটা পি আর এইদিকে হচ্ছে তোমার ভি। তো ধরো তোমার এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া, এরপরে এটা হচ্ছে এরপরেরটা কি আসবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? প্রথমে কি আসে, সমস্ত প্রক্রিয়া। এরপরে হচ্ছে আমি আলাদা কালার নিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমে এটা হচ্ছে তোমার সমস্ত প্রক্রিয়া কি হলো, প্রসারণ হলো। এরপরে রুদ্ধতাপ প্রক্রিয়া কি হয়, প্রসারণ হবে। এরপরে আবার সমস্ত প্রক্রিয়া কি হবে, সংকোচন হবে। এরপরে লাস্টে সংকোচন রুদ্ধতাপ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন হবে। সংকোচন হবে। তাহলে এটা এ, এটা হচ্ছে বি, এটা সি, আর এটা হচ্ছে তোমার ডি। এটা হচ্ছে সাইকেল, ঠিক আছে? এ থেকে বি তে যাবে, বি থেকে সি, আবার সি থেকে ডি হয়ে আবার ডি থেকে এ তে যাবে। তো এ থেকে বি এর ক্ষেত্রে এটা সমস্ত প্রসারণ। এক্ষেত্রে তোমার মনে আছে কিনা Q1 পরিমাণ তাপ শোষণ হয়েছিল কোন তাপমাত্রায়, T1 তাপমাত্রায়। আর সি থেকে ডি সমস্ত সংকোচন, এই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ T2 তাপমাত্রায় Q2 পরিমাণ তাপগ্রাহকে কি হয়েছিল, বর্জিত হয়েছিল। এই হচ্ছে মূল বিষয়, এটাই হচ্ছে এই চিত্রটা। এই চিত্র থেকে আমরা এখন বের করব। আচ্ছা, তোমরা এখন বলো, এ থেকে বি তে যখন আমরা এই সমস্ত প্রসারণ ঘটাচ্ছি, তখন গৃহীত তাপ, এখানে তাপটা কি গৃহীত হচ্ছে না বর্জিত হচ্ছে বলো তো? এই যে Q1 যে তাপটা, এই তাপটা কি গৃহীত তাপ না বর্জিত তাপ? গৃহীত তাপ। তাহলে তাপ গ্রহণ করলে কোন সিস্টেমের এনট্রপি কি হয়, ধর্মে কি বলা হয়েছে? স্যার বেড়ে যাবে আর কি, এন্ট্রপি বেড়ে যায় স্যার। তো সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, বেড়ে যাওয়ার আরেকটা অর্থ কি? ধনাত্মক স্যার। ভেরি গুড, আকাশ কর্মকার বলতে পেরেছে ধনাত্মক। তাহলে আলামিন আর আকাশ কর্মকার এই দুইটা স্টুডেন্টই ক্লাসে শুধু রেসপন্স করতেছো। আচ্ছা, DS1 দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কি লিখবো এখানে, Q1 ডিভাইডেড T1, এবং এক্ষেত্রে প্লাস লিখতে হবে। কেন প্লাস লিখলাম তার ব্যাখ্যা অলরেডি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবারে বি থেকে সি তে যখন আমরা যাব, তখন এটা রুদ্ধতাপীয় প্রসারণ বা সংকোচন হচ্ছে। আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রসারণ বা সংকোচন যেটাই হোক না কেন, এখানে এনট্রপির কোনো পরিবর্তন হয় না, DS2 = 0। এবারে চলে এসো, সি থেকে ডি দ্যাট ইজ ইকুয়াল টু DS3। এই ক্ষেত্রে সমস্ত সংকোচন হয়েছে। সংকোচন হয়ে দেখো Q2 তাপ কিন্তু বর্জন হয়েছে। তো বর্জন হলে আমার এখানে বর্জিত তাপটা কত, Q2, আর তাপমাত্রা কত, T2, ঠিক আছে? এবং এক্ষেত্রে কি হবে, মাইনাস হবে। কেন মাইনাস হবে, কারণ তাপ বর্জন করলে এনট্রপি হ্রাস পায়, ঋণাত্মক হয়, ঠিক আছে? আর আমরা যখন ডি থেকে এতে যাব, ফাইনালি আমাদের এতে যাবে, এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া, কারণ ইঞ্জিন হচ্ছে একটা প্রত্যাগামী ইঞ্জিন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি DS4, এইটা কত হবে বলো তো? DS4 = কত হবে? স্যার 0 হবে স্যার। 0 হবে, কেননা রুদ্ধতাপীয় সংকোচন প্রসারণ যেটাই বলো না কেন, এই বি থেকে সি এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, আর ডি থেকে এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তো রুদ্ধতাপ প্রক্রিয়া এনট্রপির পরিবর্তনই হয় না, তো প্রসারণ হোক বা সংকোচন হোক যেটাই হোক না কেন। তো এই যে টোটাল এই প্রত্যাগামী প্রক্রিয়া যে 4টা ধাপে এনট্রপির পরিবর্তনটা যে লেখা হলো, এটার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? তাহলে আমার এই প্রক্রিয়ায় টোটাল মোট এনট্রপির পরিবর্তন আমরা কি করব, সবগুলো যোগ করব। তাহলে DS দ্যাট ইজ ইকুয়াল টু DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস লাস্টে আমরা কি লিখব, DS4। তো দ্যাট ইজ ইকুয়াল টু DS1 মানে কত পেয়েছি আমরা, Q1 ডিভাইডেড T1, পরেরটা DS2 মানে কত, 0, পরেরটা হচ্ছে তোমার DS3 মানে হচ্ছে মাইনাস Q2 ডিভাইডেড T2, আর লাস্টে হচ্ছে DS4 = 0। অ্যাডিটিভ প্রপার্টি আছে, সবগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তো ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো DS দ্যাট ইজ ইকুয়াল টু Q1 ডিভাইডেড T1 মাইনাস কত লিখবো বলো? θ2/T2 স্যার Q2/T2। Q2/T2। আচ্ছা, Q2/T2 এর পরিবর্তে আমি একটা লাইন স্কিপ করতে চাচ্ছি, তোমরা লিখবে এখানে Q2 ডিভাইডেড T2। আচ্ছা, আমি লিখি Q2 ডিভাইডেড T2। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা আবার কি লিখতে পারি দেখো, Q1/T1 মাইনাস Q1/T1। কেন এটা কেন লেখা যায়, এটা কি, এটা আমরা কি পড়তেছি দেখো, প্রত্যাগামী প্রক্রিয়া। স্যার প্রত্যাগামী প্রক্রিয়া স্যার। তো প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে, কারণ ইঞ্জিন একটা প্রত্যাগামী ইঞ্জিন বা প্রত্যাগামী প্রক্রিয়া কাজ করে, তো সেই ক্ষেত্রে আমার কি হয়, যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে তাপ শোষিত হয় তার যে অনুপাত,
আর একটা নির্দিষ্ট তাপমাত্রা যে তাপ বর্জিত হয় এটার অনুপাত কি হয় বলতো? পরস্পর অনুপাত সমান হবে। সমান হয় স্যার, Q1/T1 সমান Q2/T2। Q2/T2। তো সেই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, দেখো এই যে এটার পরিবর্তে এটা চলে এসেছে, তাহলে ফাইনালি আমরা এখানে কি পেয়েছি বলো? 0। তার মানে আমরা কি 0 শিখলাম বলো? তার মানে ds দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হয় না, এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0। ঠিক আছে? বা তোমার প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন 0। তার মানে রুদ্ধতাপ প্রক্রিয়া যেমন এন্ট্রপির পরিবর্তন হয় না, এটা প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে বা প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে বা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হয় না, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তনটা কত হয়? 0 হয়। 0 মানে তো আসলে পরিবর্তন হচ্ছে না। তো এটাই হচ্ছে 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন যে প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন ব্যাখ্যা করো, বা একটা কার্নো ইঞ্জিনের এন্ট্রপির পরিবর্তন ব্যাখ্যা করো। তাহলে এই চিত্রটা দিতে হবে, এরপরে এখানে কিছু ভাষা লিখতে হবে যে কথাগুলো আমি বলেছি, তো সেইগুলো বলে তারপরে লাস্টে মোট এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়াল সবগুলো যোগ করে তারপরে লাস্টে এইটা পেয়ে যাবে। এটা করলে 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে একটা প্রত্যাগামী প্রক্রিয়া আমরা কি দেখতে পেলাম বলো? যে প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, 0 থাকে। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি স্যার। এবারে চলে এসো, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পড়াচ্ছে, এগুলো পরীক্ষায় থাকে। এই যে এখানে যতগুলো লেখা আছে সব আমি খুব তথ্য দিয়ে পড়ানো হচ্ছে, বাট 2-4 জন স্টুডেন্ট শুধু ক্লাসে মনোযোগী, আর বাকিগুলো শুধু তোমাদের সেশনে তো স্টুডেন্ট ক্লাসই করে না, যে কয়টা আছে তার মধ্যে 3-4 জন স্টুডেন্ট শুধু রেসপন্স করে, আর বাকিদের কোনো খবর নাই, নাম ধরে ডেকেও তোমাদের পাওয়া যায় না। এই হচ্ছে তোমাদের অবস্থা। যাই হোক, তোমাদের ফল তোমরা পাবে, এটা আমার কিছু বলার নাই, করার নাই। আমি চেষ্টা করতেছি তোমাদের শেখানোর, তোমাদের যদি আগ্রহ না থাকে তাহলে আসলে আমাদের কিছু করার থাকবে না। আচ্ছা, এবারে আমরা গুরুত্বপূর্ণ আর একটা টপিকের দিকে যাব, সেটা হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন আমরা বের করতে চাচ্ছি। তাহলে অপ্রত্যাগামী প্রক্রিয়া, তোমার পৃথিবীর সমস্ত প্রক্রিয়া কি প্রক্রিয়া বলো? অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা, পরিবর্তন কথাটা আমি লিখলাম না, শুধু এন্ট্রপি পর্যন্ত লিখলাম। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা, তো এইটা বোঝানোর জন্য আমরা এখানে দুইটা বস্তু নিব। আমরা দুইটা বস্তু, ধরো তোমার এইটা একটা বস্তু, ডান পাশে আর একটা বস্তু, এবং এই দুইটা বস্তুকে আমরা মাঝখানে আমরা স্পর্শ করে দিলাম। এটা হচ্ছে 1 নং বস্তু, আর ডান পাশেরটা হচ্ছে 2 নং বস্তু। 1 নং বস্তু তাপমাত্রা হচ্ছে T1 আর 2 নং বস্তু তাপমাত্রা হচ্ছে T2। এখন তোমার 1 নং বস্তুটার তাপমাত্রা T1 এটা ভেরি ভেরি গ্রেটার দ্যান T2 বা গ্রেটার দ্যান T2 দিয়ে দাও। তার মানে আমার 1 নম্বর বস্তুর তাপমাত্রাটা বেশি আর 2 নং বস্তুর তাপমাত্রাটা কম। এবারে দুইটা বস্তুকে কি করা হয়েছে? স্পর্শ করা হয়েছে, যে মাঝখানে এই কালো রেখাটা দ্বারা স্পর্শ বোঝানো হচ্ছে। এখন এই 1 নং বস্তু যদি তোমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে ডিকিউ পরিমাণ তাপ বর্জন করে, ডিকিউ পরিমাণ তাপ 1 নং বস্তু কি করেছে? বর্জন করেছে, বর্জন। তাহলে এই বর্জিত তাপটা কে গ্রহণ করবে বলো? স্যার 2 নং বস্তুটা স্যার। 2 নং স্যার, বস্তু T2 না, 2 নং বস্তুটা তাপ গ্রহণ করবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এখন 1 নং বস্তু যে পরিমাণ তাপ বর্জন করেছে, 2 নং বস্তু কি সে পরিমাণ তাপ গ্রহণ করবে? না স্যার। কেন করবে না? স্যার কিছু তাপ স্যার পরিবেশে চলে যাবে। পরিবেশে চলে যাবে। ভেরি গুড, খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে অয়ন দেবনাথকে, ধন্যবাদ। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই 1 নং বস্তু যে তাপটা বর্জন করবে সেটা যেন পরিবেশে না যায়, অর্থাৎ 1 নং বস্তু যে তাপ বর্জন করবে 2 নং বস্তু যেন সমপরিমাণ তাপ গ্রহণ করতে পারে। এই জন্য আমরা কি করব বলতো? এই 1 নং এবং 2 নং বস্তুকে আমরা পরিবেশের যে প্রভাব সেখান থেকে আমরা আলাদা করে দিব, আইসোলেটেড করে দিব, বিচ্ছিন্ন করে দিব। তাহলে বিচ্ছিন্ন করার জন্য দেখো আমি চারিদিকে একটা বাউন্ডারি দিচ্ছি। দেখো এই বাউন্ডারিটাকে দ্বারা আমি ইন্ডিকেট করতে চাচ্ছি, এইটা হচ্ছে তাপের অন্তরক। এই অন্তরকের কাজ কি বলো? অন্তরকের কাজ হলো যে ভিতর থেকে তাপ বাইরে যেতে দেবে না, আবার বাহির থেকে তাপ ভেতরে আসতে দিবে না। এই যে আমি যে বাউন্ডারিটা দিয়ে ব্লক করে দিচ্ছি, খেয়াল করো ব্লক ডায়াগ্রামে, এই যে ব্লক,
এই ব্লকটাকে কি নামকরণ করা হচ্ছে বলো, এবং এটা কেন নেওয়া হচ্ছে? স্যার অন্তরক নামকরণ করা হচ্ছে স্যার, যাতে ভিতরের অন্তরক। তাপ বাইরে যেতে পারে না অথবা বাইরের তাপ ভিতরে আসতে না পারে। হ্যাঁ, এইটা হচ্ছে অন্তরক। তাহলে অন্তরকের কাজ হলো যে এটাকে এই দুটা বস্তুকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, আইসোলেটেড করা। ঠিক আছে, তাহলে এটা একটা আইসোলেটেড সিস্টেম। ওকে, এখন আমার বলো যে তোমার তাহলে এটা যদি পরিবেশের প্রভাব থেকে মুক্ত হয়ে গেল, তাহলে একটা বস্তু যে পরিমাণ তাপ হারাবে সেটার পরিবেশে যেতে পারবে না, তাহলে টোটাল তাপটাই কে গ্রহণ করবে বলো? এই ২ নং বস্তুটা গ্রহণ করবে। তো আমরা দ্বিতীয় এখানে বস্তু। ধরে নিয়েছি যে ১ নং বস্তুটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে সে ডিকিউ পরিমাণ তাপ বর্জন করেছে, তাহলে এই তাপটা কোথায় যাবে? ২ নং বস্তুতে যাবে। আচ্ছা, তাহলে এখন বলো তো তোমার এই ১ নং বস্তু ডিকিউ পরিমাণ তাপ বর্জন করেছে আর ২ নং বস্তু ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করেছে। আচ্ছা, তাহলে আমার ১ নং বস্তুর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এভাবে লিখতে হবে, কিন্তু তোমাদের আমি শর্টকাট লিখতেছি। ১ নং বস্তুর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ds1। এখন বলো, তোমরা বলতে থাকো। এখন সূত্র হচ্ছে dq ডিভাইডেড t, ওটা অ্যাপ্লাই করতে হবে। dq বাই t, এটা অ্যাপ্লাই করো। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। জি কি স্যার। প্রশ্ন করেছি, প্রশ্ন করে আমি বসে আছি, উত্তর দাও, না পারলে না বলে দাও। এভাবে বসে থাকো কেন তোমরা ক্লাসে? স্যার ডিকিউ বাই টি1। ভেরি গুড, যে বলতে স্যার, পেরেছে তাকে ধন্যবাদ। তাহলে এখানে dq ডিভাইডেড t1, তোমাকে অশেষ ধন্যবাদ যে তুমি অনেক পরেও হলেও বলতে পেরেছো t1। এবং এখানে একটা ব্যাপার আছে, এটা কি প্লাস হবে না মাইনাস হবে সেটা নিয়ে একটু কথা বলো। মাইনাস হবে স্যার, মাইনাস হবে স্যার। মাইনাস হবে, কেন মাইনাস হবে? স্যার এখানে তাপমাত্রা বর্জিত হয়েছে স্যার। তাপমাত্রা না, তাপ বর্জন হয়েছে, তাপমাত্রা বর্জিত জি হয়। স্যার। তাপমাত্রা বর্জন। নির্ধারণ করে যে তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে। আচ্ছা, তাহলে এটা তাপ বর্জন করেছে, যার জন্য এর এন্ট্রপির পরিবর্তন হ্রাস পাবে, নেগেটিভ হবে। এই জন্য এটা পুরো একটা মাইনাস দিতে হবে। পরেরটার ক্ষেত্রে সে সমপরিমাণ তাপ গ্রহণ করেছে কোন তাপমাত্রায়? টি2 তাপমাত্রায়, এবং এটার ক্ষেত্রে কি T2 হবে? প্লাস তাপমাত্রা। হবে। কেন প্লাস হবে? কেননা সে তাপ গ্রহণ করেছে, এই জন্য তার এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক হবে। সো দ্যাটস দ্য এক্সপ্লেনেশন। তাহলে এই সিস্টেমের টোটাল এন্ট্রপির পরিবর্তন সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে ds1 প্লাস ds2 দ্যাট ইজ ইকুয়াল টু ds1 মানে হচ্ছে তোমার dq ডিভাইডেড t1 প্লাস ds2 মানে হচ্ছে dq ডিভাইডেড t2। এই জায়গা থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, বলো কে টি1টা কিন্তু টি2 এর চেয়ে বড় আছে, এখানে ধরে নিয়েছি। তুমি কিন্তু টি2 ও টি1 এর চেয়ে বড় ধরতে পারো, সেটা তোমার ব্যাপার। সেই ক্ষেত্রে ওই ১ নং বস্তুর এন্ট্রপির পরিবর্তন প্লাস হবে আর ২ নং বস্তুর এন্ট্রপির পরিবর্তন মাইনাস হবে। কোনটা তাপমাত্রা বেশি ধরে নিচ্ছ সেটার উপর এটা নির্ভর করবে। ওকে, এবারে আমরা এই জায়গা থেকে কি বলতে পারি বলো? যেহেতু টি1 গ্রেটার দ্যান টি2, তাহলে ডিএস গ্রেটার দ্যান কি হবে? 0 হবে। কেন? ব্যাখ্যা দাও, কে পারে এই ম্যাথমেটিক্সটা ব্যাখ্যা দিতে পারবে কে? স্যার যেহেতু টি1 এর মান বড়, তাহলে ডিকিউ বাই টি1 হবে ছোট, মাইনাসের মানটা ছোট হবে। আর টি2 যেহেতু ছোট, তাই ডিকিউ বাই টি2 হবে বড় সংখ্যা, তার কারণে ধনাত্মক মান পাওয়া যাবে। আর জিরো থেকে সাব্বির বড় হোসেন, হবে। অনেক ধন্যবাদ। এখানেও ডিকিউ আছে, এখানেও ডিকিউ আছে, তাহলে দুইটা ভগ্নাংশের তো লব একই, তাই না? তাহলে হর যার বড় হবে সেই ভগ্নাংশটা কি হয়? ছোট হয়। তো তার পূর্বে কি চিহ্ন আছে? ছোটটার পূর্বে মাইনাস চিহ্ন আছে। আর তোমার এই ভগ্নাংশটা বড় হবে, এই ভগ্নাংশটা ক্যালকুলেশন করলে কি বড় মান তৈরি হবে। তো বড় মান থেকে ছোট মান মাইনাস হলে কি মান তৈরি হবে? ধনাত্মক মান তৈরি হবে। তো ধনাত্মক মানে কি? সেটা 0 চেয়ে বড় না? জি স্যার। তাহলে আমরা কি শিখলাম বলো? ডিএস গ্রেটার দ্যান 0 মানে কি? এটা কি প্লাস না মাইনাস? ধনাত্মক। স্যার ধনাত্মক স্যার। ধনাত্মক। তাহলে এটার অর্থ কি বলো? ধনাত্মক। তাহলে এটার অর্থটা কি স্যার বলো? অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক। হ্যাঁ, তাহলে অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক, অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন বৃদ্ধি পায়। ধনাত্মক মানে হচ্ছে বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের জানতে হবে, বলো তো এই যে পৃথিবীর সমস্ত প্রক্রিয়াই তো অপ্রত্যাগামী, তাই না? তার মানে কি ঘটনা ঘটতেছে তাহলে? তাহলে ১ নং বস্তু তোমার তাপ হারাবে, ২ নং বস্তু তাপ গ্রহণ করতে থাকবে, ফলে তোমার টোটাল এই সিস্টেমে ১ নং ২ নং ১ নং বস্তু কিন্তু একটা সিস্টেম না, আবার ২ নং বস্তু কিন্তু আলাদা সিস্টেম নয়, টোটালটা একটা সিস্টেম। এই টোটালটা একটা সিস্টেম। তাহলে টোটাল সিস্টেমে এন্ট্রপির পরিবর্তন আমরা কি দেখতে পেলাম বলো? বৃদ্ধি পাচ্ছে। তো এন্ট্রপির পরিবর্তন বৃদ্ধি পাওয়ার অর্থ কি বলো? অর্থ হচ্ছে যে তোমার
এক নং বস্তুর তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমে যাবে পক্ষান্তরে, অর্থাৎ তাপ কমে যাবে পক্ষান্তরে 2 নং বস্তুর তাপ বেড়ে যাবে। তাহলে ঘটনা কি দাঁড়াবে বলতো? এটা কি সারা জীবনে এই তাপের আদান প্রদান হতে থাকবে, নাকি যখন T1 আর T2 সমান হয়ে যাবে তখন কি না তাপের স্যার, আদান সমান প্রদান হয়ে গেলে হবে? বন্ধ হয়ে যাবে বন্ধ স্যার। হয়ে যাবে। সমান হয়ে গেলে বন্ধ হয়ে সমান যাবে হয়ে গেলে স্যার। বন্ধ হয়ে যাবে স্যার। বন্ধ হয়ে যাবে। তখন তোমার বলতো, তখন সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা কি কেমন থাকবে? নরমালি আমরা এই ক্যালকুলেশন থেকে দেখলাম তো এন্ট্রপির পরিবর্তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার এখানে তাপের পরিমাণ যত 1 নং বস্তু থেকে 2 নং বস্তুতে যেতে থাকবে, তত এই সিস্টেমের যে টোটাল এন্ট্রপির যে পরিবর্তন, এটা কি হতে থাকবে? সময় যত অতিবাহিত হবে তত বাড়তে থাকবে। সবাইকে বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এর অর্থ কি? এন্ট্রপির আনমিউট করো না, আনমিউট করে রাখো, সমস্যা। এত বারবার মিউট আনমিউট করতেছে কেন? শব্দ না হলে আনমিউট করে রাখো, বারবার মিউট আনমিউট করতেছে, সময় নষ্ট হচ্ছে। আনমিউট করো। আমি তো প্রশ্ন করতেছি তোমাদের। শব্দ হলে মিউট করে রাখবে যেখানে শব্দ হচ্ছে। আচ্ছা, তাহলে আমি বলে যাই, তোমরা শোনো, তোমাদের যেহেতু অত আগ্রহ নাই। তাহলে আমরা যেটা বুঝলাম যে অপ্রত্যাখ্যান প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন বৃদ্ধি পায়, এর অর্থ হলো যে তোমার 1 নং বস্তু তাপ হারাচ্ছে, 2 নং বস্তু তাপ গ্রহণ করছে। তার মানে সময় যত অতিবাহিত হচ্ছে ততই এন্ট্রপির পরিবর্তন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এইভাবে বৃদ্ধি পেতে পেতে যখন এন্ট্রপির মানটা চরম মানে পৌঁছে যাবে, তখন দেখা যাবে যে এই দুইটা বস্তুর তাপমাত্রা একই তাপমাত্রায় উপনীত হবে। তার মানে এন্ট্রপি যখন একদম চরম মানে পৌঁছে যাবে, তখন তোমার এই দুইটা বস্তুর তাপমাত্রা একই তাপমাত্রায় চলে আসবে, অর্থাৎ T1 আর T2 তখন সমান হয়ে যাবে। এই অবস্থায় তোমার দুইটা বস্তুর তাপমাত্রা যেহেতু সমান হয়ে গেল, তখন কিন্তু আর তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ 1 নং বস্তু থেকে তাপ আর 2 নং বস্তুতে যাবে না। ঠিক একইভাবে আমরা এই যে কনসেপ্টটা আমরা শিখলাম, এই কনসেপ্টটা যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে আমরা একটু দেখাতে চাই, যে ধরো তোমার এটা হচ্ছে সূর্য, ঠিক আছে? সূর্য থেকে তো আমরা তাপ পাচ্ছি, তাই না? আলো এবং তাপ পাচ্ছি আমরা ওখান থেকে। এইদিকে ধরো তোমার পৃথিবীর আমাদের যে সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমের এই সূর্যটাই তো প্রাণকেন্দ্র, তাই না? সেখান থেকে আলো এবং তাপ চারিদিকে যাচ্ছে। তো ধরো এটা হচ্ছে আমাদের সেই পৃথিবী। তো এখন বলো তো, তোমার এই সূর্য থেকে তাপ কোথায় আসতেছে? পৃথিবীতে আসতেছে। তাহলে সূর্যের তাপমাত্রা যদি T1 হয়, পৃথিবীর তাপমাত্রা যদি T2 হয়, তাহলে এই সোলার সিস্টেমটাকে আমরা কি সিস্টেম বলবো? একটা অপ্রত্যাগামী সিস্টেম বলবো আমরা। তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধু পৃথিবী দিয়ে দেখাচ্ছি। তো এখন দেখো তো, সময় যত অতিবাহিত হচ্ছে ততই তোমার এই যে সূর্যের যে তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এই তাপমাত্রাটা কোথায় যাচ্ছে? এই সূর্যের চারপাশে আরো যে গ্রহ নক্ষত্রগুলো আছে সেইগুলোর দিকে যাচ্ছে। তার মানে সময় যত অতিবাহিত হবে ততই এন্ট্রপির পরিবর্তন যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এটা একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া, এন্ট্রপির পরিবর্তন dS greater than 0, তাহলে তার মানে এটা তোমার ধনাত্মক। তার মানে সময় যত অতিবাহিত হবে ততই পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে বলো, বা অন্যান্য গ্রহ নক্ষত্রের তাপমাত্রা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পাচ্ছে। এটা বাস্তবে যে হচ্ছে সেটা কি বুঝতে পেরেছো? পৃথিবীর আজ থেকে জি স্যার। এই যে বাংলাদেশে 10 বছর আগে যে তাপমাত্রা ছিল সামারে, এখন কি সেই তাপমাত্রা আছে না অনেক বেড়ে গেছে? যেটাকে স্যার অনেক বেড়ে গেছে। গ্লোবাল ওয়ার্মিং বলি, বৈশ্বিক উষ্ণতা যেটাকে বলা হয়। বুঝো কি এগুলো? বুঝো? তাহলে জি স্যার। পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। তো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার অর্থ কি? তাহলে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসতেছে, তাহলে পুরো সিস্টেমে এন্ট্রপির পরিবর্তন কি হচ্ছে বলো? এন্ট্রপি যে পরিবর্তন, এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এইভাবে বৃদ্ধি এন্ট্রপির পাচ্ছে। পরিবর্তন বৃদ্ধি পেতে পেতে আছে। এন্ট্রপির পরিবর্তন যখন বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু আমাদের আরেকটা কথা বৃদ্ধি মাথায় পাচ্ছে। রাখতে হবে, যে পৃথিবীর সমস্ত বস্তু তাহলে কোন তাপমাত্রার দিকে ধাবিত হচ্ছে বলো? কোন তাপমাত্রার দিকে স্যার ধাবিত বেশি হচ্ছে? থেকে কম তাপমাত্রার দিকে ধাবিত হচ্ছে স্যার। ভালো করে বলতে পারলে না। একই তাপমাত্রার দিকে ধাবিত হচ্ছে, একই তাপমাত্রার দিকে ধাবিত হচ্ছে। এই যে চিত্রটা দিয়ে এতক্ষণ ওটাই বোঝানো হলো, কিন্তু বুঝতে পারো নাই যে এই যে T1 আর T2 যখন সমান হয়ে যাচ্ছে, পক্ষান্তরে কি হচ্ছিল? এন্ট্রপির পরিবর্তন বৃদ্ধি পাচ্ছিল না? তো তার মানে কি, T1 আর T2 যখন সমান হয়ে যাবে তখন জি কি স্যার। এই দুটো বস্তুর তাপমাত্রা কি হয়ে গেছে? সমান হয়ে যাচ্ছে। তো সেই কনসেপ্টটা এখানে প্রয়োগ করতে হবে। এগুলো না বুঝলে কি করে পড়াবো তোমাদের বলো? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে বলো এখন? তাহলে তোমার এন্ট্রপির পরিবর্তন বৃদ্ধি পাচ্ছে, পক্ষান্তরে পৃথিবীর সমস্ত বস্তু একই তাপমাত্রার দিকে ধাবিত হচ্ছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তাহলে এটা যখন একই তাপমাত্রার দিকে ধাবিত হবে, তখন একটা সময় কি হবে বলো? একটা সময় পৃথিবীতে এই সোলার সিস্টেমে যা কিছু আছে সমস্ত কিছু তাপমাত্রা
সমান হয়ে যাবে, T1 = T2 হয়ে যাবে, বা আরো যে বস্তুগুলো থাকবে সবগুলো তাপমাত্রা সমান হয়ে যাবে। এই অবস্থায় বলতো পৃথিবীর সমস্ত বস্তুর তাপমাত্রা যদি সমান হয় তাহলে তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে? যাওয়ার কি আর সুযোগ আছে? না না স্যার। স্যার, সুযোগ নাই, নেই স্যার, কোনো তখন সুযোগ কাজ নাই। হবে না। এই অবস্থাটা যখন সংঘটিত হবে তখন আসলে কিয়ামত সংঘটিত হবে। এই অবস্থায় তোমার এই এন্ট্রপির মানটা যখন চরম মানে পৌঁছে যাবে তখন কিন্তু আমরা তখন ডিএস লিখবো না, তখন একটা চরম মান পাওয়া যাবে, এস লিখবো আমরা। এই চরম মানে যখন আমরা পৌঁছে যাব তখন পৃথিবীর সমস্ত বস্তুর তাপমাত্রা একই তাপমাত্রায় চলে আসবে, একই তাপমাত্রায় চলে আসবে। ঠিক আছে? এই একই তাপমাত্রায় যখন আসবে তখন কাজ করার মতো আর তাপ পাওয়া যাবে না। বিশ্বের এই যে অবস্থা, তার মানে কি মনে হবে বলতো? যেহেতু কাজ করার মতো আর তাপ পাচ্ছ না, পৃথিবীর সমস্ত বস্তুর তাপমাত্রা একই তাপমাত্রায় উপনীত হয়েছে, তাহলে এই অবস্থায় মানে তাপের কি হয়েছে? নর্মাল সেন্স থেকে আমরা কি বলবো? তাপের মৃত্যু হয়েছে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাকে বলা হয় বিশ্বের তাপীয় মৃত্যু বলা হয়। বিশ্বের তাপীয় মৃত্যু খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম শেখানো হলো, এটা পরীক্ষা আসে, এটা অনুধাবনমূলক প্রশ্ন আসে। অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে বিশ্বের তাপীয় মৃত্যু বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। তাহলে যে ওই অপ্রত্যাগামী প্রক্রিয়াটা দিয়ে তোমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। বিশ্বের তাপীয় মৃত্যু বলা হয় এটাকে, ইংলিশে বলা হয় হিট ডেথ অফ ইউনিভার্স। হিট ডেথ, হিট ডেথ অফ ইউনিভার্স, এটাকে বলা হয় বিশ্বের তাপীয় মৃত্যু। তো এই যে ঘটনাটা বলা হলো, এই ঘটনাটা কে বুঝতে পেরেছে বলো? তাহলে এন্ট্রপির পরিবর্তন বেড়ে যাওয়ার অর্থ হলো যে তোমার পৃথিবীর সমস্ত বস্তু একই তাপমাত্রার দিকে ধাবিত হচ্ছে। তাহলে এইভাবে হতে হতে যখন এমন একটা আমরা অবস্থানে যাব যখন এন্ট্রপির মানটা চরম মানে পৌঁছে যাবে তখন পৃথিবীর সমস্ত বস্তুর তাপমাত্রা একই তাপমাত্রায় উপনীত হবে। তখন আর তাপ কোনো বস্তু থেকে কোনো বস্তুতে যাবে না, তখন আর কাজ করার মতো তাপই থাকবে না। তার মানে মনে হবে যে ওই অবস্থায় মানে পৃথিবীতে বিশ্বের তাপের মৃত্যু হয়েছে। এই যে অবস্থাটা, এইটার নামই হচ্ছে তোমার হিট ডেথ অফ ইউনিভার্স। দেখো তো বুঝতে পেরেছে কিনা সবাই? জি স্যার। জি স্যার। তাহলে এন্ট্রপি রিলেটেড যা যা ছিল সবগুলো পড়ানো হয়ে গেল। অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কিভাবে বের করতে হয় এবং সেখান থেকে আমরা বিশ্বের তাপীয় মৃত্যুর যে কনসেপ্ট আমরা শিখলাম, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা একটু মনে রেখো। অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কিভাবে বের করতে হয় সেটা আমরা জেনেছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হয় না সেটা আমরা জেনেছি। এন্ট্রপির সংজ্ঞা, ধর্ম, এই বিষয়গুলো জানা হয়েছে। আর তাপমাত্রা পরিবর্তন হলে আর না হলে কিভাবে এন্ট্রপির পরিবর্তন হয় সেই বিষয়গুলো আমরা জেনেছি। এই যে সামগ্রিক যে বিষয়গুলো, এগুলো ব্যবহার করে আমরা এখন দু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব, ম্যাথ করব এখন আমরা। চলে এসে প্রথম যে অঙ্কটা, 10 মিনিট সময় আছে, আমরা 10 মিনিট সময়ের মধ্যে অঙ্ক শেষ করে দিব। তো প্রথম যে অঙ্কটা ধরো তোমার, আমি এখানে একটা অঙ্ক দিয়ে বাকি সবগুলো কভার করব। হ্যাঁ, ধরো মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, এখন এই প্রশ্নটার উত্তর কে দিতে পারবে? এখানে কয়টা ধাপে এন্ট্রপির পরিবর্তন হবে বলো? 3টা ধাপে পরিবর্তিত হবে। 3টা। আচ্ছা, তোমরা সবাই উত্তর দিয়েছো 4টা 3টা। ধাপে। 4টা হবে স্যার, 4টা হবে। আচ্ছা, একজন আবার বলেছে 4টা। জি স্যার, 4টা হবে স্যার। আচ্ছা, 4টা ধাপে। দেখো, অঙ্ক করা কোনো বিষয় না, অঙ্ক তো ওই যে সূত্রগুলো দিয়ে করবে, তাই না? ধাপটা বুঝতে হবে তোমাকে। প্রথমত কি হবে জানো? প্রথমত -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস, আমি শর্টকাট লিখতেছি, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আইস প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইসে পরিণত হবে। দেখো, এইটা একটা স্টেপ, এটা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। পরের স্টেপ, জি স্যার। 0 ডিগ্রি। আমাদের কি এলএফ এর মান দেওয়া থাকবে? হ্যাঁ, ওইগুলো দেওয়া থাকবে, আমি বলতেছি পরে।
আচ্ছা, এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আইস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। এটা একটা ধাপ হলো, দেখো খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝলে অঙ্ক হয়ে যাবে, পরে তো সূত্র দিয়ে করবে তোমরা। এরপরে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কোথায় যাবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উন্নীত হবে। এরপরে লাস্টে আর একটা আবার ধাপ আছে, ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার বাষ্পও হয়। তার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পটা কি ভেপার না, VAPOR, ভেপার। তাহলে দেখো এই যে ধাপ, এই ধাপটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, অঙ্ক এখন তুমি নিজেই করতে পারবে। দেখো যে এটা বুঝতে পেরেছো কিনা সবাই, এই ধাপটা বুঝতে পেরেছো কিনা? মাইনাস তাপমাত্রা থেকে যদি শুরু করো, বরফের তাপমাত্রা যদি মাইনাস থেকে শুরু করো, তাহলে কিন্তু 4টা ধাপ হবে। আচ্ছা বলো তো, এখন আমি যদি এখানে এই -10 ডিগ্রির জায়গায় যদি আমি যদি বলতাম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 কেজি বরফকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত, তখন কয়টা ধাপ হতো? 3টা হচ্ছে। 3টা দাও কত স্যার? 3টা ধাপ হতো। দেখো সবাই বুঝতে পেরেছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এই চিত্রটা, এই যে ব্লকটা আমি দিয়েছি, এই ব্লকটা একটু মনে রেখো, হ্যাঁ, এই ব্লকটা মনে রাখলে অঙ্ক করতে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন চলে এসো অঙ্কে চলে এসো। শুরুতে তোমাদের একজন বন্ধু বললো যে স্যার এখানে ওই যে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ আর ওই যে কি জানো বরফ গলনের আপেক্ষিক যে সুপ্ততাপ সেটা কি দেওয়া থাকবে? হ্যাঁ, এটা অঙ্কে দেওয়া থাকে। বাষ্পীভবনের বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ LF, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, সেটা হচ্ছে 3,36,000। তো সেটাকে আমরা কত লিখি? 3.36 into 10 to the power 5, 6. তাই না? 10 to the power 5, এটা হচ্ছে তোমার জুল পার কেজি, জুল পার কেজি। আর বাষ্পীভবন যেটা, সেটাকে ল্যাটেন্ট হিট অফ ভেপার LV, সেটা কত? 2.26 ইন্টু 10 to the power 6 জুল পার কেজি। এগুলো অঙ্কে দেওয়া থাকবে, এটা তোমাদের মুখস্থ করতে হবে না, আমি লিখে দিলাম এই যে। তাহলে LF আর LV আমাদের জানা আছে। এবারে চলে এসো, বরফের আপেক্ষিক তাপ কত বলো, কে বলতে পারো? পানির আপেক্ষিক তাপ তো আমরা জানি, পানির আপেক্ষিক তাপ হচ্ছে তোমার জুল পার কেজি পার কেলভিন। SW হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। আর এটা বরফেরটা কত বলো? এস আইস 2100 জুল পার কেজি পার কেলভিন। হ্যাঁ, 2100 জুল পার কেজি পার কেলভিন, ধন্যবাদ। 2100 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এই অঙ্কগুলোর ডাটা দেওয়াই আছে এখানে, তাই না? এখন আমরা চলে অঙ্কে চলে আসি। প্রথম যে ধাপটা বলো, প্রথম ধাপে কি হয়েছে? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, বলো প্রথম ধাপে এন্ট্রপির বলো তো, প্রথম ধাপে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার, আমরা 10 কি ডিগ্রি। লিখবো? তাহলে তোমরা নিজেরাই বলো, DS1 that is equal to MS ln কি T2 by T1, কি মনে আছে এই সূত্রটা? আচ্ছা, M জি, মানে স্যার। কত? M মানে হচ্ছে ভর, যে ভর দেওয়া থাকবে ওটাই ইউজ করতে হবে। ভর কত দিয়েছি আমরা? 20 কেজি ভর দেওয়া আছে। আচ্ছা, তাহলে M এর জায়গায় 20 কিলোগ্রাম। S মানে হচ্ছে এটা আইস থেকে আইসে যাচ্ছে, তাই না? তাহলে বরফের আপেক্ষিক সুপ্ততাপটা লাগবে। তাহলে এটা 2100, আমি একটা ভালো করে দেবো, বাকিগুলো তোমাদের করতে হবে। লন, এখন বলো T2 কত এখানে বলো? T2 কি -10 নাকি 0 ডিগ্রি সেলসিয়াস? স্যার 0 ডিগ্রি সেলসিয়াস। T2টা হচ্ছে শেষ তাপমাত্রা। তাহলে -10 থেকে 0 তে গেছো, তো সেটাকে কেলভিনে নিলে কত হয় বলো? 273 কেলভিন। T2 এর জায়গায়। 273 কেলভিন। আর -10 এর সাথে 273 যোগ করলে কত হয়? 263। এইটা, এই যে এটা ক্যালকুলেশন করলে সামথিং তোমরা বাসায় করবে। এখন প্রসেস আমি বলে দিচ্ছি, তোমরা বাসায় করবে। জুল পার কেলভিন, এটা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। জি স্যার। জি স্যার। এবারে দ্বিতীয় ধাপে যাও, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাচ্ছে, পদার্থের স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাপমাত্রা ওটা আছে, তাহলে সুপ্ত তাপ গৃহীত হয়। তো সেক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, তার মানে আমার এই ক্ষেত্রে DS2 that is equal to MLF ডিভাইডেড কত? MLF that is equal to ভর ওটাই থাকবে, ভর সবসময় ওটাকে কাউন্ট করবে। আর বরফ গলন আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে তোমার 3.36 into 10 to the power 5, 3,36,000, যেটা ডিভাইডেড টি মানে হচ্ছে কোন তাপমাত্রা থেকে কোন তাপমাত্রা। এই যে ব্লকে দেখো 0 থেকে 0, তো 0 থেকে 0 মানে কি আসলে? তার এটাকে কেলভিনে নিলে কত হবে? 273 কেলভিন। তো এইটা ক্যালকুলেশন করলে সামথিং জুল পার কেলভিন একটা রেজাল্ট তৈরি হবে। দেখো এটা বুঝতে পেরেছে কিনা? তৃতীয় ধাপ DS3 that is equal to MS, এটা W মনে হয় না, এটা পানিতে চলে গেছে। শুরুতে এটা হচ্ছে M আইস ছিল, M, এই যে DS1 টার এখানে S আইস লিখবে, পানির মানে বরফের আপেক্ষিক সুপ্ত তাপ। এটা SW লন T2 ডিভাইডেড T1, তো দ্যাট ইজ ইকুয়াল টু 20 কেজি। আর এটা হচ্ছে তোমার পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200,
এরপরে হচ্ছে লন কোন তাপমাত্রা থেকে কোন তাপমাত্রায় যাচ্ছে, এখন বলো এই যে ব্লকে এসো 0 থেকে 100-তে যাচ্ছে, 0 থেকে 100-তে যাচ্ছে। তাহলে T2টা হচ্ছে 100 আর T1টা হচ্ছে তোমার ওই যে 0, তো এটা করে ফেলো। তো 100 মানে কত আসলে? 373/273। হ্যাঁ 373 ডিভাইডেড 273, তাহলে এইটা ক্যালকুলেশন করলে সামথিং জুল পার কেলভিন একটা রেজাল্ট তৈরি হবে। লাস্ট ওয়ান আর একটা আছে, ওই যে 100°C তাপমাত্রা পানি, 100°C তাপমাত্রার ভেপার যেটা বাষ্প, তাহলে DS4 দ্যাট ইজ ইকুয়াল কি করব আমরা এখানে m l এর জায়গায় কি লিখবো, LV লিখবো, mLV/T। স্যার V/T। তাহলে এখানে m হচ্ছে 20 কেজি, ভর সবসময় ওটাই থাকবে, হ্যাঁ ভরের পরিবর্তন হবে না, ওটাই ধরে অঙ্ক করতে হবে। আর এলভিটা কত বলো, এলভিটা হচ্ছে যে 2.26 × 10⁶ ডিভাইডেড 100, তার মানে এটা 100 মানে হচ্ছে কত, 373 কেলভিন। 73 স্যার। এই যে এটা 73 ক্যালকুলেশন করলে কেলভিন। সামথিং জুল পার কেলভিন একটা রেজাল্ট তৈরি হবে। এবারে আমরা সবগুলো কি করব, টোটাল এন্ট্রপির পরিবর্তন কি করব, সবগুলো যোগ করব, তাহলে DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস DS4, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি একটা রেজাল্ট তৈরি হবে না এখানে? জি স্যার। এটাই হচ্ছে জুল পার কেলভিন। দেখো এটা সবাই বুঝতে পেরেছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। বুঝতে পারছি। এই আচ্ছা, এবারে এই অঙ্কটা বলো তো, এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে এন্ট্রপির যে কোনো অঙ্ক পরীক্ষা আসলে তুমি পারবে। এখন যদি আমি বলি যে তোমার 10°C তাপমাত্রার 100 কেজি পানিকে 100 কেজি পানিকে ধরো তুমি 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে চাচ্ছ, 100°C তাপমাত্রা বাষ্পে, তো এখানে কয়টা ধাপে হবে বলো? দুইটা। দুইটা। প্রথমে 10°C তাপমাত্রা পানি কোথায় যাবে, 100°C তাপমাত্রা পানিতে যাবে, তাহলে এটা একটা হয়ে গেল। আর এরপরে হবে তোমার 100°C তাপমাত্রার পানি কোথায় যাবে, 100°C তাপমাত্রার ভেপার, হয়ে গেল। তাহলে এই দুইটা ধাপে এন্ট্রপির পরিবর্তন বের করবে। দেখো এই ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হয়েছে আর পরেরটার ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হয়নি, তাহলে এখানে কি হবে, DS দ্যাট ইজ ইকুয়াল টু DS1 প্লাস DS2, দুটা যোগ করতে হবে, এই যে এখানে DS1 আর এখানে এটা হচ্ছে তোমার DS2। কোন জায়গায় যদি DS মাইনাস আসে তাহলে কি বুঝতে হবে, তাহলে এন্ট্রপি হ্রাস পেয়েছে, কোন জায়গায় প্লাস এলে কি বুঝতে হবে, এন্ট্রপি বৃদ্ধি পাবে। এই হচ্ছে মূল বিষয়। তো এন্ট্রপি রিলেটেড যা ছিল সবকিছু শেষ হয়ে গেল। তোমার আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরেকটা ক্লাস নিয়ে শেষ করে দিব। তো ছুটি হয়ে যাচ্ছে ঈদের, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং লেখাপড়া করো। তো আজকের ক্লাস এখানে শেষ হলো, সবাইকে আপনাকে থ্যাংক ইউ।